হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সাকিনা ম্যাম আবার চলে এসেছি আরেকটি নতুন বিষয়ের সাথে। আর তোমাদেরকে আমি স্বাগত জানাই স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, আমাকে তো এতক্ষণ দেখেছো আমরা যেই সাহিত্য মেলা যে পাঠ্যাংশ বইটি আছে তাই নিয়ে। আজকে আমি আলোচনা করব আমাদেরই অষ্টম শ্রেণীর ভাষা চর্চা নিয়ে। দেখো, যে ভাষা চর্চা নিয়ে আলোচনা করব, তার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সমাস। দেখো, এখানে আমাদের দেওয়াই আছে যে সমাস নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, যে সমাস নিয়ে আলোচনা করব, এতক্ষণ অন্যান্য যেসব বিষয়গুলি আছে ব্যাকরণের মধ্যে, ভাষা চর্চার মধ্যে, সেইগুলো দেখেছো। আজকে দেখো সমাসটা কিভাবে কি এরকম হয় সেটা জানবো। দেখো, সমাস কি কি বলছে? অর্থ সম্বন্ধযুক্ত। মানে কি হচ্ছে, কোনো জিনিস থাকবে, কোনো শব্দ থাকবে, তার কি থাকবে? একটা অর্থ থাকবে। দুই বা তার বেশি পদের মিলিত হওয়ার নামই সমাস। মানে কি হচ্ছে, একটা অর্থ মানে সম্বন্ধযুক্ত পদ থাকবে, যেগুলো যখন মিলিত হবে, একসাথে হবে, তখন তারও একটা আমরা অর্থ পাবো। তো তাকেই কি বলা হচ্ছে? সমাস বলা হচ্ছে। দেখো, সমাস শব্দটির অর্থ হলো সংক্ষিপ্ত করা। মানে কোনো জিনিস যখন থাকবে, দেখবে একটা, তাকে আমরা লাইনে দেখতে পাবো, কিন্তু তাকে কি করবে, একটা ছোট্ট করে দেখবো যে তার একটা অর্থ আছে। যে ছোট হওয়ার সত্ত্বেও কি হবে, সংক্ষিপ্ত হওয়ার সত্ত্বেও তার একটা অর্থ আছে। এখানে দেখো ব্যাকেটে যে সমযুক্ত, সম অস যুক্ত ও, তাকে কি বলা হচ্ছে? সমাস। সমাসের আলোচনায় যে পরিভাষাগুলির সঙ্গে আমাদের পরিচয় থাকা দরকার, মানে অনেকগুলো, মানে এর আবার যা যা প্রয়োজন একটা সমাসের জন্য, তো যেসব পরিভাষা আছে, তো তার সঙ্গে কি হতে হবে আমাদের, মানে একদম যেসব জিনিসগুলো দরকার তাদের সঙ্গে আমাদের পরিচিত থাকতে হবে। এখানে প্রথমে যেটা আছে দেখো, সমাস পদ কি বলেছে? যে কটি পদ মিলে সমাস হয় তার প্রতিটিকে বলা হয় সমস্যমান পদ। তাহলে দেখো, যে কটি পদ মিলে কি হচ্ছে, একটা সমাসকে তৈরি করছে, তখন তাকে আমরা কি বলবো? সমস্যমান পদ। যেমন দেখো, হাত ঘড়ি। হাত ঘড়ি তোমরা জানো, নাম শুনেছো। তো কি করা হচ্ছে হাত ঘড়িটা? এই সমস্যবদ্ধ পদে কি হয়, হাতে পরিবার ঘড়ি। কি হচ্ছে? হাতে পরিবার ঘড়ি। মানে হাত ঘড়ি, দেখো আমরা শর্টকাটে কি বলছি, একদম ছোট্ট করে বলে দিচ্ছি, সংক্ষিপ্ত করে, হাত ঘড়ি। আমরা কিন্তু যখনই বলবো হাত ঘড়ি, তখন যে শুনবে আমাদের এই শব্দটিকে, তখনই সে বুঝতে পেরে যাবে যে হাতে পরিবার ঘড়ি। যেমন আবার আমরা যখন বলে থাকি দেওয়াল ঘড়ি, দেওয়াল রূপক ঘড়ি বলতে পারি, আবার দেওয়ালে লাগাবার ঘড়িও বলতে পারি। তো এখানে কি হচ্ছে, আমরা যখন ওই নামগুলো বলি, একটা যখন অর্থ সম্বন্ধযুক্ত কোন একটা যখন মানে আমরা পদকে ব্যবহার করি, তখন সেটার একটা অর্থ থাকে। তো এখানে দেখো, ওটাই যে হাত ঘড়ি বলছি, কিন্তু তাই সেটা কি হচ্ছে, হাতে পরিবার ঘড়ি। এখানে দেখো, এই তিনটি সমস্যমান পদ, এই তিনটি কি হচ্ছে, এগুলোকেই বলা হচ্ছে সমস্যমান পদ। দেখো, ব্যাস বাক্য, যে বাক্যে বা বাক্যাংশ দিয়ে সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা হয়। মানে এই যে সমস্যমান পদগুলো, যেগুলো যে এই যে পরিবার, এই পরিবারটা যে ব্যবহার করা হলো, তো এটা কি হচ্ছে? ব্যাস বাক্য। তো এর দ্বারা বোঝানো হচ্ছে যে এর একটা অর্থ আছে, কোন কাজে ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো, তাকেই বলা হচ্ছে ব্যাস বাক্য, আমরা জানলাম। তো ব্যাস, বিগ্রহ, বিশ্লেষণ, তো এইগুলোকে ব্যাস বাক্যকেই বিগ্রহ বলতে পারি, আবার বিশ্লেষণও বলতে পারি। কারণ বিশ্লেষণ বলা হচ্ছে কেন? কারণ একে ভাঙা হচ্ছে একটা। এখানে কি হচ্ছে, হাতে পরিবার ঘড়ি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে বুঝতেই পারছো, যেখানে আমি যে উদাহরণটা দেওয়া আছে হাতে ঘড়ি, তাহলে এই হাতে পরিবার ঘড়ি, এটাকে কি বলা হচ্ছে? বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। সমস্ত পদ, মানে যেই পুরোটা থাকবে, সেটা পুরোপুরি যে একটা সেন্টেন্স, ওইটার কিভাবে ব্যবহার হচ্ছে দেখো। সমাস করে যে নতুন পদটি হয় তাকেই বলা হচ্ছে সমস্ত পদ। যেমন হাত ঘড়ি, সমস্ত পদ। এই হাত ঘড়ি একেবারে বলছি, দেখো হাত ঘড়ি এইটাকেই বলা হচ্ছে সমস্ত পদ। এর কোনো একটা, যেমন শুধু হাতটাকে নেব, ঘড়িটাকে নেব, পরিবারটাকে নেব না, এটা যে পুরো হাত ঘড়ি একেবারে একসাথে বলছি, এটাই হচ্ছে সমস্ত পদ। এখানে দেখো, পূর্বপদ। পূর্ব মানে কি? পূর্ব মানে হচ্ছে আগে। তো আগে কি হচ্ছে, সমস্যমান পদগুলোর প্রথমটির নাম পূর্বপদ। যেমন রাজার, রাজার হচ্ছে পূর্বপদ। এখানে পরপদ দেখো, যখন কোনো একটা
মানে বাক্য থাকবে, আমরা যখন দেখবো তার আগের যে শব্দটা, যেমন যদি বলি রাজার বাড়ি, তো এখানে আগে কি আছে, রাজা আছে, তো রাজা কি হলো, যেখানে রাজা হলো পূর্বপদ। তো এখানে দেখো সমস্যমান পদগুলো শেষেরটি বা পরের পদটির নাম হচ্ছে পরপদ বা উত্তরপদ। যেমন এখানে দেখো পরিবার ঘড়ি, আমরা তো আগে দেখলাম যে হাত ঘড়ি, তো হাত ঘড়ি কি, হাতটা হয়ে গেল পূর্বপদ, এই যে পরিবার ঘড়ি যেটা রয়েছে সেটাকেই বলা হচ্ছে পরপদ বা উত্তরপদ। যেমন মনে করো আমি বললাম না রাজার বাড়ি, তো বাড়িটা কি হচ্ছে এখানে পরপদ, কারণ এটা পরে ব্যবহার হচ্ছে। এইখানে যেটা দিয়েছে যে সমাস আর সন্ধির মধ্যে কি হচ্ছে পার্থক্য, আমরা তো সন্ধি আগেই পড়েছি, তো আমরা সমাস আর সন্ধির মধ্যে যে পার্থক্যটা আছে সেটাও জেনে নেব। দেখো এখানে পার্থক্যের মধ্যে কি আছে, কি আছে, মিলনস্থল আছে। কি বলেছে দেখো, সমাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, পরস্পর সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের মধ্যে মিলন হচ্ছে। এদের তাহলে সমাসের মধ্যে কিসের মিলন হচ্ছে, পদের মিলন হচ্ছে। কিন্তু সন্ধির কি হচ্ছে, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি বা বর্ণের মিলন হচ্ছে। কারণ আমরা দেখেই থাকি কোনো জিনিসকে যখন ভাঙা হয়, যেমন বলি বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয়, এখানে কি হচ্ছে কোনো ধ্বনি বা বর্ণের কে ভেঙে যুক্ত করা হচ্ছে। কিন্তু আমাদের যে সমাস আছে এখানে দুটো পদের মিলন হচ্ছে, যেমন হাত ঘড়ি, দুটোকে যখন যুক্ত করা হচ্ছে তখন হাত ঘড়ি হচ্ছে। তাহলে দুটি কি হলো, হাতটাও একটা পদ, ঘড়িটাও একটা পদ। বোঝা যাচ্ছে? তাহলে কি বলেছে দেখো, প্রক্রিয়া, প্রক্রিয়াতে কি হচ্ছে একাধিক পদের এক পদে পরিণত হয়, মানে একাধিক পদ থেকে তাকে আমরা কি একটা মানে অর্থযুক্ত একটাই আনবো। যেখানে যেমন হাত ঘড়ি, দেখো হাতে পরিবার ঘড়ি আর বলবো না, তো আমরা হাত ঘড়ি বললে বুঝতে পেরে যাবো যে ওটা ওই জিনিসটা হাতে পড়া হচ্ছে। কিন্তু কি হচ্ছে দুটি ধ্বনির মিলন, কিন্তু সন্ধির ক্ষেত্রে কি হচ্ছে দুটি ধ্বনিরই মিলন হবে, দুটির বেশি মিলন হবে না। তারপর দেখো উদাহরণেই দেওয়া আছে, দেখো সিংহ সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে কি হচ্ছে দেখো, সিংহ আছে, আসন আছে, চিহ্নিত আছে, তো এখানে কি হচ্ছে একভাবে বলা হচ্ছে সিংহাসন। বললাম না যে একাধিক পদ মিলে এক পদেই পরিণত হবে, তো এখানে তাই হয়েছে। তোমরা যাতে বুঝতে পারো যেন উদাহরণটাকেও এখানে ইঙ্গিত করা হয়েছে, যাতে আমরা যখন পড়বো একটা উদাহরণ দেখলে আমাদের সহজে কি হয় মাথার মধ্যে চলে আসে, আমরা নিজেরাও তার সাথে রিলেটেড অনেক কিছু বুঝতেও পেরে যায়। তো এখানে দেখো কি হচ্ছে সিংহ যুক্ত আসন, বললাম না তখনই দুটো বর্ণ বা ধ্বনির মধ্যে পার্থক্য হচ্ছে। এখানে যে একটা দেখো একটা বর্ণ হ আছে, আবার এইখানে দেখো একটা আ আছে, এইটা হচ্ছে আমার হটা কি হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনিও বলতে পারি। আর এখানে কি হচ্ছে, আর এইখানে যে আটা আছে, এখানে আটা কি হচ্ছে, আটা হচ্ছে তোমার স্বরবর্ণ বা স্বরধ্বনি। তোমরা আমরা জানি এইগুলো আমরা আগেই পড়েছি। তো আমরা আজকে যেহেতু সমাজটা নিয়ে আলোচনা করবো, সমাজটার মধ্যে দিয়ে এগোবো। তারপরে দেখো আরো আছে কি আছে, শব্দের অর্থ কি বোঝাচ্ছে দেখো, সমাসে কখনো পূর্বপদ, কখনো পরপদ, কখনো উভয় পদ বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়। কি হচ্ছে সমাস যখন পড়বো, একটা কি হবে, একটা সমাসের ক্ষেত্রে মানে মনে করো পটল ভাজা আছে, তো কাকে ভাজা হচ্ছে, পটলটা, তখন আমি এটার ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ, পটলটা, তাহলে পরপদ হলো। তো এখানে হাত ঘড়ি আছে, কি হচ্ছে হাতটাকে আমি বলতে পারি, তাহলে ভাবো এখানে কি হচ্ছে আমার পূর্বপদটা গুরুত্বপূর্ণ। আর অনেক ক্ষেত্রে কি হচ্ছে উভয় পদই গুরুত্বপূর্ণ, যেমন মনে করো ভাই বোন, তো ভাইও যেমন গুরুত্বপূর্ণ, বোনও তেমন গুরুত্বপূর্ণ। তো একটা সমাসের ক্ষেত্রে কি হয়, তো আমরা কখন পূর্বপদকে প্রাধান্য দিই, কখনো পরপদকে প্রাধান্য দিই, আবার কখনো উভয় পদকেই প্রাধান্য দিই। আবারও দেখো সন্ধিতে কি হচ্ছে, সন্ধিতে প্রতিটি শব্দের অর্থ সাধারণত বজায় থাকে, মানে প্রতিটি শব্দেরই অর্থ থাকবে। তারপরে দেখো বাক্যের সংক্ষেপণ কি হচ্ছে, সমাস বাক্যকে সংক্ষেপ করে, কি করে বাক্য যে একটা বড় ধরনের বাক্য থাকে কিন্তু ছোট্ট করে করে দেওয়া হয়, তারপরেও তার মধ্যে একটা অর্থ থাকে। কিন্তু দেখো সন্ধি দ্বারা শব্দ সংক্ষেপ করা হয় না, বরং দুটি শব্দের মিলন ঘটে। আমরা যে সন্ধি বিচ্ছেদ করি, আমরা যে সংক্ষেপে করি, তাকে তো উল্টা আমরা কি করি ভাগ করি, তো এখানে ওটা দুজনের মধ্যে কি একটা পার্থক্য। পদ ও ধ্বনি কি হচ্ছে, সমাসে পদ ও পদের মিলন হয়, আর সন্ধিতে মূলত ধ্বনি বা বর্ণের মিলন হয়। এটা আমরা আগের দেখো যখন মানে প্রথম মিলন স্থলেও এই পার্থক্যটা বুঝতেই পেরেছি, তো এখানে একই ভাবে ওটাও আছে। এখানে দেখো
এবার আমরা পার্থক্য দেখলাম, এবার দেখবো আমরা এদের মধ্যে কিছু শ্রেণী বিভাগ কত ভাগে ভাগ করা হয়েছে। দেখো এখানে দেওয়া আছে সংস্কৃত ব্যাকরণে, মানে যেটা আমাদের সাধারণত লাগে না, আমাদের এক্সামে অতটা আসে না, তবু আমাদেরকে জেনে রাখা প্রয়োজন। কারণ আমরা যখন আরো এগিয়ে এগিয়ে যাব, আমরা তো শুধু এই 8 ক্লাসের জন্যই পড়বো তা না, আমরা আমাদের ভবিষ্যতের জন্য আমাদেরকে জানতে হবে। আমরা যত দূর এগোবো, একজন থাকে, সবাই সব এক সাবজেক্ট নিয়ে এগোই না, কিন্তু কেউ কেউ থাকে যারা বাংলা নিয়ে এগিয়ে যাবে। তো দেখো এখানে সংস্কৃত ব্যাকরণে কি বলা হচ্ছে, অর্থ প্রাধান্য অনুসারে সমাস প্রধানত 4 ভাগে ভাগ করা হচ্ছে। এখানে তাহলে সংস্কৃত ব্যাকরণে কি হচ্ছে, সমাজকে 4টি ভাগে ভাগ করেছে, কি অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব ও বহুব্রীহি। তেমনি যেটা আমাদের প্রয়োজন আমাদের এই এক্সামের ক্ষেত্রে ক্লাস 8 জন্য, বাংলা ব্যাকরণ অনুসারে যে কত ভাগে ভাগ করা হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে, আমরা সেই সব ভাগ নিয়ে এগিয়ে যাব। এখানে দেখো কি হচ্ছে, বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস এই কি হচ্ছে 8 প্রকার। তাহলে সমাস কত প্রকারে, 8 প্রকার। কি কি, কর্মধারায়, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি, দ্বিগু, নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। কিন্তু দেখো এইখানে একটা বিষয় আছে, এইখানে যে নিত্য সমাস, এই অলোপ সমাস আর এই যে বাক্যাশ্রয়ী সমাস আছে, এই 3টি সমাস দেখো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে এই আমাদের ক্লাস 8 জন্য এটা ততটা গুরুত্বপূর্ণ না। বেশি করে আমাদেরকে এই যে কর্মধারায়, তৎপুরুষ, দ্বন্দ্ব, এই যে বহুব্রীহি, দ্বিগু, এইগুলো যতটাকে মানে গুরুত্ব দিতে হবে, এগুলো তার তুলনায় একটু কম। যে একদম দেব না, পড়বো না তা না, পড়বো, কিন্তু এগুলো এর থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কি আছে, কর্মধারায়। এই যে কর্মধারায় সমাসের মধ্যে কি বলছে দেখো, যে সমাসের পূর্বপদ সাধারণত পরপদের বিশেষণ হিসাবে থাকে। কি হিসাবে থাকে দেখো, বিশেষণ হিসাবে থাকে। কি থাকে, পূর্বপদ পরপদের। বিশেষণ মানে কি, বিশেষণ মানে হচ্ছে যে মানে যে বিশেষ্যতা থাকে তার গুণ বোঝায়, তাকে আমরা বিশেষণ বলি। আমরা ইংলিশে জানি অ্যাডজেক্টিভ, দেখবে অ্যাডজেক্টিভ বললে ইজিলি কেমন সবাই বুঝে যায়, কিন্তু বাংলার ক্ষেত্রে কি হয় দেখবে, বিশেষণ বললে অনেকে বোঝে না। দেখো আমরা বাঙালি হওয়ার সত্ত্বেও কি হচ্ছে, আমরা বাংলার থেকে বেশি ইংলিশে মনোযোগ দিই। আমরা এই বাংলা ব্যাকরণকে খুব একটা জানার চেষ্টা করি না, যে বিশেষণ মানেও অ্যাডজেক্টিভ, যে একটা যে নাউনের যে বলে গুণ বোঝায়, তো এটা বিশেষ্যের গুণ বোঝায়। কি হচ্ছে এখানে তাহলে দেখো, এবং সমাসবদ্ধ পদে পরপদের অর্থই প্রধান হয়, তাকেই কর্মধারায় সমাস বলে। কর্মধারায় সমাসের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি নিচে আলোচনা করেছে। এবার কর্মধারায় যে সমাস তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করেছে। কর্মধারী সমাসকে কত ভাগে ভাগ করা হয়েছে, 5 ভাগে ভাগ করা হয়েছে। কি, সাধারণ কর্মধারায় বিশেষণ বিশেষ্য, মানে বিশেষণ মানে কি, গুণ থাকবে আর একটা নাম থাকবে। এখানে হচ্ছে পূর্ণ যে চন্দ্র, চন্দ্রটা কি, চন্দ্রটা একটা নাম, তাকে কি বলা হচ্ছে, বিশেষ্য বলা হচ্ছে। চন্দ্রর যে গুণ সেটা কি, পূর্ণ। তাহলে চন্দ্রটা যে পূর্ণ, এই যে ব্যাস বাক্যটা ব্যবহার করা আছে, এই যে মানেই হচ্ছে আমরা সাধারণ কর্মধারায়কে বোঝায়। তাহলে দেখো মেজ যে মামা, একটা তো মামা, মামা তো আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি, মামা আমরা জানি সে কিসে পড়ছে, বিশেষ্যে পড়ছে। এই যে মেজ, এটা কি বিশেষণ, এই মামার একটা গুণ বোঝাচ্ছে। তো এমনই আমরা দেখবো অনেক সময় ইংলিশে বলে থাকি দ্য অ্যাপেল ইজ রেড, রেডটা কি, এটা অ্যাপেলটার গুণ বোঝাচ্ছে। তো তেমনই হচ্ছে এখানেও, যে মামার যে গুণ মেজ, সেটাই বোঝাচ্ছে এখানে। এই যে ব্যাস বাক্য, এটা কি হচ্ছে, এটা কি সাধারণ কর্মধারায়কে ইঙ্গিত করছে। একইভাবে দেখো এখানে কিছু কিছু দেওয়া আছে, এইগুলো সাধারণত তোমাদের কি করা উচিত, এইগুলোকে তোমাদের দেখা উচিত, নিজেদেরকে চেষ্টা করা উচিত, যে এটা সাধারণ কর্মধারার মধ্যে দিয়েছে, মানে এটাকে কিভাবে আমরা ভাঙবো, কিভাবে আমরা একটা সমাসের আকারে রূপ দেব, সেটা আমাদেরকে জানতে হবে। ওই জন্য তোমাদেরকে এইগুলো দেওয়া আছে। এইগুলো হচ্ছে তোমাদের মনে করো হোমওয়ার্ক, তোমরা দেখবে নিজেরা যখন সলভ করবে দেখবে তোমরা বুঝতে পেরে গেছো। ওই জন্য এগুলো আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি না। যদি তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারবে যে আমাদের এটা সম্ভব হচ্ছে না, আমার দ্বারা লেখা এটা সম্ভব হচ্ছে না, প্লিজ এটা করে দিন, আমি নিশ্চয়ই করে দেবো। তারপরে দেখো কিছু কিছু দিয়েছে যে বিশেষ্য বিশেষণ পূর্ব নিপাত। এই যে পূর্ব নিপাত, এটা কি হচ্ছে, একটা যে পূর্বপদের যে ব্যবহার তার প্রাধান্যকেই বোঝানো হচ্ছে। এখানে বিশেষ্য মানে বলেই দিয়েছি যে একটা নাম বোঝায়, আর বিশেষণ মানে কি হচ্ছে, গুণ বোঝায়।
দেখো ভাজা যে পটল, তো কি হচ্ছে এখানে দিয়ে দিয়েছে পটল ভাজা। যখন পটলটা আছে কোথায়, আগে আছে, পটলটা কোথায় আছে, আগে, পূর্বপদে বসেছে। কিন্তু যখন ভাঙছি, আগে দেখো এই যে এটা আছে, ভাজাটা কোথায় চলে এসেছে, আগে। কিন্তু এখানে আমরা ভাঙার সময় এক, কিন্তু লেখার সময় আর এক আছে। তো তেমনই দেখো সিদ্ধ ডিম, সিদ্ধ যে ডিম, তাহলে এখানে কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ডিমকে। ডিমটা হচ্ছে আমার কি, ডিমটা আমার একটা বিশেষ্য। এই যে সিদ্ধ, এই সিদ্ধটা কি বিশেষণ। এখানে বিশেষণে বিশেষণে কর্মধারাই হচ্ছে, দেখো কি হচ্ছে, যা অম্ল তাই মধুর, তাহলে অম্ল মধুর। এখানে অম্লটাও যে একটা গুণ, এখানে মধুরটাও একটা গুণ, তো দুজনেই কি হচ্ছে, বিশেষণে পড়ছে। তারপরে দেখো যা স্নিগ্ধ তাই উজ্জ্বল, মানে স্নিগ্ধোজ্জ্বল, মানে এখানে উজ্জ্বলটাও যা, স্নিগ্ধটাও তাই। যিনি গণ্য তিনিই মান্য, গণ্যমান্য। আবার দেখো এখানে বিশেষ্য, বিশেষ্য মানে কি, নামের সঙ্গেই নামের সাধারণ কর্মধারায় কি হচ্ছে, যা গঙ্গা তাই নদী, গঙ্গা নদী। এইখানে দেখো নদীটাও তো একটা নাম বোঝায়, তো নদী আর এই গঙ্গাটাও তো একটা নাম বোঝায়। তো তেমনি এখানে যা হিমালয় তাই পর্বত, হিমালয় পর্বত, তো দুটোই দেখো নামকেই বোঝানো হচ্ছে। তারপরে দেখো উপমিত কর্মধারায়, সাধারণ কর্মধারায় হলো, এবার উপমিত কর্মধারায় কি বলছে এখানে, যে কর্মধারায় সমাসের পূর্ব পদে উপমেয়, উপমেয় মানে কি, যাকে তুলনা করা হচ্ছে, উপমেয় মানে যাকে তুলনা করা হচ্ছে, ও উত্তর পদে উপমান, যার সঙ্গে তুলনা করা হচ্ছে। একটা যাকে তুলনা করা হচ্ছে আর একটা যার সাথে তুলনা করা হচ্ছে, কি হচ্ছে, এবং কি হচ্ছে, যেখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না তাকে উপমিত কর্মধারায় সমাস বলে। এখানে পূর্বপদ ও উত্তরপদ দুটি বিশেষ্য, কিন্তু উত্তর পদটিতে বিশেষণের ভাব থাকে। দেখো দুজনেই কি থাকবে, দুজনেই বিশেষ্য থাকবে, দুটোই মনে করো নামকেই বোঝানো হবে, কিন্তু একটা নাম থাকবে কি হিসেবে, বিশেষণ হিসেবে, তার গুণ বোঝাবে। যেমন দেখো কথা অমিত্রে তুল্য, কথা মিত, তো কি হচ্ছে দেখো এখানে কথা হয়েছে আবার তুল্য হয়েছে, এখানে কার সাথে তুলনা করা হচ্ছে, অমৃতের সাথে তুলনা করা হচ্ছে। চাঁদের মতো মুখ, একটা বলা হচ্ছে মুখটাকে কি করা হচ্ছে, মুখটাকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, কি বলা হচ্ছে এখানে, মতো বলা হচ্ছে। তারপরে দেখো অগ্নির মতো দৃষ্টি, অগ্নি দৃষ্টি, অগ্নিটাকে কি হচ্ছে, তোমার যে বলে না, তোমার যে চাউনিটা, চোখের চাউনিটা কি হচ্ছে পুরো যেন অগ্নির মতো, তো তোমার যে চোখের দৃষ্টিটাকে কার সাথে তুলনা করা হয়েছে, অগ্নির সাথে। তারপরে দেখো সিংহের মতো শিশু, সিংহ শিশু, এখানে শিশুটিকে কার সাথে তুলনা করা হয়েছে, সিংহের সাথে। দেখো এখানে কি কোন ব্যাস বাক্যটা যুক্ত হয়েছে, মতো, তাহলে বুঝতেই পারছো এখানে তুলনা করা হয়েছে। আমরা যখন তুলনা বোঝাই তখনই তো মতো ব্যবহার করে, বলি না আমার মতো তোমাকে দেখতে, এখানে আমি নিজের সাথে তোমাকে তুলনা করছি, তো এইরকমই এখানে। তারপরে দেখো উপমান কর্মধারায় কি বলেছে, যে কর্মধারায় সমাসের পূর্বপদ উপমান ও উত্তরপদের সাধারণ ধর্ম থাকে তাকে উপমান কর্মধারায় সমাস বলে। এখানে কি হচ্ছে, পূর্বপদটি বিশেষ্য, উত্তরপদটি বিশেষণ। যেমন দেখো এখানেও একই, কি হচ্ছে এখানে কিন্তু যে আগে যেটা থাকবে, যে পদটি আগে থাকবে সেটা হবে বিশেষ্য, পরে যেটা থাকবে সেটা হবে বিশেষণ। যেমন দেখো কাজল কালো, কাজলের মতো কালো, হ্যাঁ কাজলটা কালো বলছি, কাজলের মতো কালো। হস্তি মূর্খ, হস্তির মতো মূর্খ। আবার দেখো এখানে কি আছে, রূপক কর্মধারায়, রূপক কর্মধারায় কি বলা হচ্ছে, যে কর্মধারায় সমাসের পূর্ব পদে উপমেয় এবং উত্তর পদে উপমান এবং এদের মধ্যে অভেদ বা অভিন্নতা কল্পনা করা হয় তাকেই রূপক কর্মধারায় সমাস বলে। যেমন দেখো কি আছে, মন রূপ মাঝি, মন মাঝি, এখানে দেখো রূপ, রূপের রূপটাই দিয়ে এখানে, এখানে সমাজটাকে কি করা হচ্ছে, ভাঙা হয়েছে। দেখো যে মন মাঝিটাকে কি বলছে, মন রূপ মাঝি। দুঃখানল কি হচ্ছে, দুঃখ রূপ অনল। এবার যে জীবনন্দ, জীবন নন্দ কি হচ্ছে, জীবন রূপ নন্দ। তাহলে বোঝাই যাচ্ছে এখানে, তো আমাদের রূপক মানেই বুঝতে পারা যাচ্ছে যে রূপ, এই যে রূপ যেন একটা থাকবে, যে পদ থাকবে, সেটা বোঝাই যাচ্ছে এটা রূপক একটা কর্মধারয় সমাস। তারপরে দেখো মধ্যপদ লোপী কর্মধারায়, যে
কি বলেছে এখানে, যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, লোপ মানে কি, লুপ্ত হয়, ধ্বংস হয়, নাশ হয়, তাকেই বলা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। যেমন কি দিয়েছে দেখো এখানে, শহীদ স্মরণে পালিত দিবস, শহীদ দিবস মানে কি হচ্ছে, এখানে এই যে স্মরণে পালিত, এটা কি হচ্ছে, এটা লোপ পেয়ে যাচ্ছে, এটা নাশ হয়ে যাচ্ছে। নীতি বিষয়ক স্বাস্থ্য, কি হচ্ছে, নীতি স্বাস্থ্য, এই যে বিষয়ক, এটা কি হচ্ছে, এটা লোপ পেয়ে যাচ্ছে। একইভাবে কি আছে, বরফ জল, রাষ্ট্রনীতি, জয়োল্লাস, ম্যানি ব্যাগ, অনুষ্ঠান পত্র, এগুলো আরো আছে। তো এগুলো কি হবে, এগুলো তোমরা সলভ করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। এটা কোন সমাসের মধ্যে পড়বে, মধ্যপদ লোপীর মধ্যে পড়বে, এটা তোমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে। তারপরে দেখো উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, এই 3 রকমের কর্মধারায় সমাসকে উপমার সাহায্যে সাদৃশ্য কল্পনা করা হয় বলে এদেরকে কি হচ্ছে, উপমামূলক কর্মধারায় সমাস বলতে পারি। দেখো এই যে 3টি কর্মধারায়কে আবার একত্রিত কি বলা হচ্ছে, একত্রিত বলা হচ্ছে উপমানমূলক কর্মধারায়। বোঝাই যাচ্ছে উপমামূলক কর্মধারায় বলা হচ্ছে কাকে কাকে, এখানে যে উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় আর রূপক কর্মধারায়। তারপরে দেখো তৎপুরুষ, আমাদের তাহলে কর্মধারায় সমাসটার পরে আমরা আসলাম তৎপুরুষ সমাসে। কি বলেছে, যে সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায়। পূর্ব পদের যে বিভক্তি আমরা কারকের মধ্যে দেখতে পাই, এই বিভক্তিটা যে যেখানে কি হচ্ছে এ বিভক্তি, কে বিভক্তি, অন্তঃস্থ বিভক্তি, র বিভক্তি, এই ধরনের কোন বিভক্তি থাকবে, সেটা কি হবে, সেটা লুপ্ত হয়ে যাবে। তো এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, মানে যে যে পরে যে এটা থাকবে, পদটা থাকবে, পরপদটা, তার অর্থটাই গুরুত্বপূর্ণ, তাকেই কি বলা হচ্ছে, তৎপুরুষ সমাস। এই সমাসে পূর্ব পদের কর্ম, করণ, উপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পায়। তাহলে বললাম না তখন, যে বিভক্তি থাকবে, যে অনুসর্গ, সেটা কি হবে, লুপ্ত হয়ে যাবে। এই সমাসের ব্যাস বাক্য গঠন করতে পূর্ব পদের অর্থ অনুযায়ী কর্ম, এই যে কর্ম কারক, করণ কারক, উপাদান কারক, অধিকরণ কারক ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গ যোগ করতে হয়। এখানে কিন্তু কর্তৃকারকের কথা বলা হয়নি। তৎপুরুষ সমাসের বিভিন্ন শ্রেণী বিভাগ ও তার উদাহরণ নিচেই দেওয়া আছে। দেখো কি হচ্ছে, আবার এই তৎপুরুষ সমাসকে 12 ভাগে ভাগ করেছে, এটা হচ্ছে 12 প্রকার। দেখো কি প্রথমে কি আসছে, দেখো কর্ম তৎপুরুষ, যে কর্ম কারক শুনেছে, এখানে কি হচ্ছে, কর্ম তৎপুরুষ। কি বলেছে, কাপড়কে কাচা, কাপড় কাচা, এই কে, এই কেটা কি হচ্ছে, দেখো লুপ্ত হয়ে যাচ্ছে, কেটা কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে দেখো চরণকে আশ্রিত, চরণাশ্রিত, এই যে কে, দেখো একইভাবে কি হচ্ছে, এটাও লোপ পেয়ে যাচ্ছে। তারপরে দেখো করণ তৎপুরুষ, করণ কারক শুনেছো, এখানে কি হচ্ছে, করণ তৎপুরুষ, রোগ দ্বারা আক্রান্ত, রোগান্ত্র, কি হচ্ছে, এখানে কিসের দ্বারা আক্রান্ত হচ্ছে, বলে না কিসের, কিসের দ্বারা। দেখো আমরা যখন কারক করেছিলাম এরকম প্রশ্ন আসতো যে কিসের দ্বারা, তো তখন কি বলতাম তাকে, করণ কারক। তো এখানে দেখো দ্বারা, দ্বারা যখন কার দ্বারা আক্রান্ত হচ্ছে, তো এখানে বুঝতেই পারছো তাহলে করণ তৎপুরুষ। তারপরে দেখো দা দিয়ে কাটা, দা কাটা, কি হচ্ছে, দা দিয়ে, কি দিয়ে, দিয়ে দ্বারা দিয়ে প্রশ্ন করলেই তো করণ কারক, তেমনি দিয়ে, এটা কি হচ্ছে, এটা লোপ পেয়ে যাচ্ছে, আমরা যখন লিখছি, যখন সমস্ত পদটা লিখছি তখন এটা লোপ পেয়ে যাচ্ছে। দেখো দেখি দ্বারা ছাটা, দেখি ছাটা, তাহলে দ্বারা, বোঝাই যাচ্ছে এখানে। তারপরে দেখো নিমিত্ত তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, যখন আমরা নিমিত্ত কারক করেছি তখন জন্যে নিমিত্ত থাকলে তাকে আমরা নিমিত্ত কারক বলতাম। তাহলে বুঝতেই পারছি যে নিমিত্ত যখন শব্দটা থাকবে তখন সেটা হয়ে যাবে নিমিত্ত তৎপুরুষ। যেমন তোপের নিমিত্ত বন, তপবন, তাহলে দেখো নিমিত্ত, বোঝাই যাচ্ছে এখানে। উন্নতির জন্য বিধান, বললাম না জন্য, এটা কি হবে, এটা লোপ পেয়ে যাবে, তো এখানে উন্নতি বিধান হয়ে যাচ্ছে। দেখো অপাদান কারক, মৃত্যু হইতে ভয়, হইতে থেকে, এই ধরনের কোন যখন শব্দ থাকবে তখন তাকে কি বলতাম, উপাদান কারক বলতাম। যখন এই সব থেকে প্রশ্ন করতো তখন সেটা উপাদান কারক হতো। তো এইখানে যখন এটা কি হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে এটা উপাদান তৎপুরুষ, সমাসের ক্ষেত্রে কি হবে, এটা উপাদান তৎপুরুষ।
হইতে থেকে এটা কি হবে, এটা হচ্ছে লোপ পেয়ে যাবে। তো মৃত্যু হইতে ভয়, কি হইতে ভয়, তার বুঝতে পারছো মৃত্যু হইতে ভয়। এখানে দুগ্ধ থেকে জাত, দুগ্ধ জাত থেকে, বললাম না থেকে হইতে, তাহলে বুঝতেই পারছি এটা অপাদান তৎপুরুষ। তারপরে দেখো সম্বন্ধ তৎপুরুষ, র এর আমরা যখন করতাম না সম্বন্ধ কারক, যেমন রাজার এরম থাকতো তো র, এইগুলো কি হবে, এগুলো তখন লোপ পেয়ে যাবে। যেমন এখানে দেখো রাজার পুত্র, রাজপুত্র, এই যে র রয়েছে শেষে, এটা কি হবে, এটা নাশ হয়ে যাবে, লোপ পেয়ে যাবে। দেখো মৃগের শিশু, মৃগ শিশু, তাহলে এখানে দেখো এই রটা কি হচ্ছে, লুপ্ত হচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে। তারপরে দেখো না পূর্ব নিপাত বলে কি বলেছে, রোগের রাজা, রাজরোগ। এর পূর্ব নিপাত কেন বলেছে, এখানে দেখো আমার যখন এই যে ব্যাস বাক্যটা করা আছে, এটা কি হচ্ছে, আগে যেটা কোনটা চলে আসে, এখানে যেটা সমস্ত পদ আছে, এই রাজ রোগ হচ্ছে, কিন্তু আমরা লিখছি ভাঙছি রোগের রাজা, মানে এরা কি হচ্ছে, স্থান পরিবর্তন করছে, তাই একে বলা হচ্ছে যে পূর্ব নিপাত। তারপরে দেখো তবুর রাজা, রাজতর, তো বোঝাই যাচ্ছে যে এখানে যে আগে পরে বিষয়টা আছে বলে এখানে দুজনে যখন স্থান পরিবর্তন করছে তখন একে বলা হচ্ছে পূর্ব নিপাত। একইভাবে দেখো আরো কিছু দিয়েছে, আগের আবার যেমন বলেছি তখনও বলেছে, আবার বলছে এগুলো তোমরা মনে করো নিজেরা সলভ করবে, নিজেরা করলে তবেই তো শিখবে, শুধু দেখে দেখে তুলে দিলে তো তোমাদের তো হাতে তোলাই অভ্যস্ত হয়ে যাবে। তো আমাদেরকে নিজেদেরকেও সলভ করতে হয়, শুধু যে ম্যাথ করব তা না, এগুলো আমাদেরকে ব্যাকরণও ঠিক একইভাবে সারা জীবনের জন্য লাগে, তো আমাদেরকে নিজেদেরকেও শিখতে হবে। তারপরে দেখো কি আছে, অধিকরণ তৎপুরুষ, মানে একটা যখন নির্দিষ্ট স্থান বলে দেবে তখন তাকে কি বলা হয়, অধিকরণ কারক। তো এখানেও কি হচ্ছে, তো সমাসের ক্ষেত্রে কি হবে, অধিকরণ তৎপুরুষ। কি হচ্ছে দেখো গৃহে বাস, গৃহবাস, একটা যে নির্দিষ্ট স্থানে বাস করছে গৃহের মধ্যে, তো তাই বলা হচ্ছে এটা যে আমার অধিকরণ তৎপুরুষের মধ্যে এটা পড়েছে। তো কি হচ্ছে জলে মগ্ন, জলমগ্ন, বোঝাই যাচ্ছে একটা নির্দিষ্ট স্থান বলে দিয়েছে আমাকে। না তৎপুরুষ, না তৎপুরুষ একদম সোজা, কি হচ্ছে তার মধ্যে কি থাকবে, না, নই, এই ধরনের জিনিস থাকলে আমরা বুঝতেই পেরে যাচ্ছি যে এটাকে কোন তৎপুরুষের মধ্যে পড়ছে, না তৎপুরুষের মধ্যে। যেমন নই মঞ্জুর, না মঞ্জুর, নই আচার, অনাচার, নাই খোঁজ, নিখোঁজ, একদম সোজা এটা। তারপরে দেখো উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষের মধ্যে কি হচ্ছে দেখো, এখানে আছে গৃহে স্বস্থ মানে আছেন যিনি, মানে গৃহস্থ যিনি, মানে গৃহে আছে যিনি, তাকে কি বলা হচ্ছে, গৃহস্থ। তো এটা কি হচ্ছে উপপদের মধ্যে পড়ছে। অগ্রে গমন করে যে, অগ্রগামী, তাহলে এখানে কি গমন মানে কি একটা, দেখো যেন মনে হচ্ছে যাচ্ছে একটা আছে এই ধরনের। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয়, তাহলে কি হচ্ছে ইন্দ্রিয়কে জয় করেছেন, তাকে কি বলা হচ্ছে, জিতেন্দ্রিয়। এগুলো কি কার মধ্যে পড়ছে, উপপদ তৎপুরুষের মধ্যে এগুলো পড়েছে। তারপরে দেখো একদেশী তৎপুরুষ, কি হচ্ছে, দেশ মানে কি হচ্ছে অংশ, একটাই অংশ হবে, কি হবে, দরিবার মাঝ, মাঝ দরিয়া। একইভাবে দেখো মধ্যাহ্ন, পূর্বাহ্ন, মাঝ নদী যে আছে, এগুলোকে আমরা কি করব, সলভ করব নিজেরাই। তারপরে দেখো ব্যাপ্তি, এই ব্যাপ্তিতে কি বলা হয়েছে দেখো, বাংলায় ব্যাপ্তি বোঝাতে কোনো আলাদা বিভক্তি ব্যবহৃত হয় না, তাই বাংলায় এ ধরনের সমাসকে ব্যাপ্তি তৎপুরুষ সমাস বলা হয়। মানে কি হচ্ছে আলাদা ধরনের কোনো বিভক্তির সাথে যুক্ত হবে না। তো কি হচ্ছে এখানে দেখো, যেমন চিরকাল, কি হচ্ছে চিরকালে কি হচ্ছে, চিরকাল ব্যাপিয়া যুবা, চিরযুবা, এই যে ব্যাপিয়া, এই যে ব্যাপিয়া শব্দটা আছে মানে আমরা বুঝেই যাচ্ছে এটা হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষের মধ্যে পড়েছে। তারপরে দেখো কি বলেছে, জীবন ব্যাপী আনন্দ, জীবানন্দ, তাহলে দেখো ব্যাপিয়া, বোঝাই যাচ্ছে তাহলে এটা ব্যাপ্তি সমাস, তৎপুরুষ সমাস। তারপরে দেখো ক্রিয়া বিশ্লেষণ, ক্রিয়া মানে আমরা জানি কাজ, তো কাজের যে একটা বিশ্লেষণ তাকে কি বলছে, সেই জিনিসটাই এই তৎপুরুষের মধ্যে আছে। কি আছে, অর্ধভাবে মৃত, অর্ধমিত। তারপর আছে নিম ভাবে রাজি, দেখো এখানে একটা ক্রিয়া বিশ্লেষণের একটা যে ছোট্ট ট্রিক আছে, কি আছে ভাবে, এই যে ভাবে, এই ভাবেটাকেই মানে বুঝেই যাচ্ছে এটা ক্রিয়া বিশ্লেষণকেই বোঝানো হচ্ছে। তারপরে দেখো
উপসর্গ তৎপুরুষ। কি বলেছে এতে? যে সমাসের পূর্বপদে এ বি উত প্রভৃতি উপসর্গ থাকে তাকেই বলা হচ্ছে উপসর্গ তৎপুরুষ। যেমন দেখো দ্বীপের সদিশ, সদিশ মানে কি? সমান, তুলনা, এই ধরনের জিনিসকে বোঝানো হয়েছে, তাই উপদ্বীপ। একটা উপদ্বীপ বোঝাচ্ছে, তাকে কার সাথে তুলনা করা হচ্ছে? দ্বীপের সাথে। আচার্যর সদিশ যে উপাচার্য, তাহলে আচার্যকে কি করাচ্ছে? সমান বলা হচ্ছে। কার সমান? উপাচার্য। তাহলে বোঝাই যাচ্ছে এখানে। তারপরে দেখো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস মানে কি? একে অপরের সঙ্গে যে একটা যুদ্ধ মুখোমুখি তা নয়, এর মধ্যে আবার একটা মানে কিভাবে এটা বুঝবো এই সমাসকে দেখো। দ্বন্দ্ব সমাসের অর্থ হচ্ছে যুক্ত। কি করছে? যুক্ত করছে। কিভাবে? এই সমাসে ও এবং আর সংযোজক পদ দিয়ে কিছু পূর্ব পদ ও উত্তর পদকে যুক্ত করাচ্ছে। এই যে সমাসটা আছে দ্বন্দ্ব সমাস, এই সমাসের উভয় পদেরই গুরুত্ব আছে। উভয় পদকে কি মনে হচ্ছে? গুরুত্বপূর্ণ। যে এই ক্ষেত্রে যে পূর্বপদ গুরুত্বপূর্ণ, পরপদ গুরুত্বপূর্ণ তা না, এই সমাসে উভয় পদই খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলোকে যুক্ত করাই ও ও আর দিয়ে। কি বলা হচ্ছে? সমাসবদ্ধ পদের সংযোজক লুপ্ত হয় ও সমাজে উভয় পদের অর্থই প্রাধান্য পায়। যেমন কি হচ্ছে দেখো, কি আছে এখানে? দেব জি দ্বিজ। কি আছে? দেব দ্বিজ আছে, কি দেব ও জি দ্বিজ আছে। বোঝাই যাচ্ছে যে দুজনকে কি হচ্ছে, এরা যে দুজনেই আছে এরা উভয়েই গুরুত্বপূর্ণ, আমি একজনকে বলতে পারবো না। আর এদেরকে কিভাবে মানে সমাসে পরিণত করা হয়েছে? ও দ্বারা যুক্ত করে। তেমন দেখো গুরু শিষ্যতে কি আছে? গুরু ও শিষ্য, গুরুও যেমন গুরুত্বপূর্ণ, শিষ্যও তেমন গুরুত্বপূর্ণ। যেমন একটা শিক্ষক আছে, তার তো তেমনই ছাত্রছাত্রীরও প্রয়োজন। যে শিক্ষক শুধু একা পড়িয়ে চলে যাবে তা তো নয়, কাকে পড়াবে? ছাত্রছাত্রীকে। তো তেমনই যেমন শিক্ষকেরও প্রয়োজন, তেমন ছাত্রছাত্রীরও প্রয়োজন। এখানে কি বোঝায়? দুটি বিশেষ্য পদের দ্বন্দ্ব, মানে দুজনেই কি হবে? দুটোই নাম থাকবে, তো তাদের মধ্যে কি হবে? তাদের মধ্যে দ্বন্দ্ব সমাস হবে। যেমন দেখো ধর্ম ও কর্ম, দুজনেই কি? দুটোই একটা নামকেই বোঝানো হচ্ছে, কিন্তু কোন সমাসে পরিণত হয়েছে? ও দ্বারা যুক্ত করে দ্বন্দ্ব সমাসে পরিণত করা হয়েছে। দেখো ভাই বোন, ভাই বোন, একটা বাবার মামার কি হবে? তোমাকে যদি তোমার মা, তোমরা দু ভাই বোন হও, ভাইকেও খেতে দেবে, বোনকেও তো খেতে দেবে, একজনকে দেবে না তা তো নয়। তাহলে কি তোমাদের দুজনেরই গুরুত্ব আছে পরিবারের মধ্যে। তো তাই এখানে সেই জিনিসটাই বোঝানো হয়েছে, উভয় পদই গুরুত্বপূর্ণ। স্বর্গ ও মর্ত্য, স্বর্গ মর্ত্য একই ভাবে জিনিসটা দেখো, যেমন স্বর্গও আছে, নরকও আছে। তো দুজনেই কি গুরুত্বপূর্ণ, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এখানে দেখো দুই সর্বনাম পদের দ্বন্দ্ব। এই সর্বনাম এটা কি? এটা হচ্ছে একটা, যাকে বলা হচ্ছে নামের পরিবর্তে ব্যবহার করা হয়। তো আমরা বারবার তো, আমার যদি নাম সাকিনা, আমি বলবো না সাকিনা এই করে, সাকিনা এই করে না, আমি তখন কি বলবো? আমি সাকিনা একবার বলে তারপর আমি এই করি, আমি এখানে যাই। তো তেমন এখানে দুটো কি হবে? সর্বনামের মধ্যে কোন সমাসকে বোঝাবে? যে দুটো সমাসের মধ্যে দুটো সর্বনামকে দ্বন্দ্ব সমাসে পরিণত করা হবে। কি? তুমি ও আমি। দেখো তুমি ও আমি। তারপরে দেখো আমার ও তোমার, আমার তোমার। এখানে বোঝাই যাচ্ছে একদম সহজ, যে আমিও সে বোঝাই যাচ্ছে এখানে। তারপরে দেখো দুই বিশেষণ পদের দ্বন্দ্ব, মানে দুটো বিশেষণ পদ থাকবে, তাদের মধ্যে দ্বন্দ্ব সমাস হবে। কি কি দেখো? ভালো মন্দর মধ্যে কি? ভালো ও মন্দ। একটা মানুষের মধ্যে দুটো গুণই থাকে, ভালোও হয় খারাপও হয়। দেখো সাদা কালো, সাদা ও কালো, খুবই সোজাই একদম এই সমাজটা। তারপরে দেখো দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব। কি হচ্ছে? হেসে ও খেলে, দুটাই কি এক ধরনের কাজই তো বোঝায়, হাসাটাও একটা কাজ, খেলাটাও একটা কাজ। তো এখানে কি? এখানে দ্বন্দ্ব সমাস বোঝাচ্ছে কিভাবে? আমরা ও দ্বারা যুক্ত করে। তারপরে দেখো হেসে ও কেঁদে, হেসে কেঁদে। দেখো তারপরে কি আছে? সমার্থক দ্বন্দ্ব। কি বলেছে এখানে? সমার্থক মানে কি? একই মানে বোঝাবে। একটা মানে বস্তু আছে, এই যেমন বলা হচ্ছে ধরো যে যে এখানে দিয়েইছে দেখো শাক ও সবজি, শাক সবজি তো একই জিনিস হিসেবে ইঙ্গিত করে। তো এই জন্য কি বলা হচ্ছে? কি ওই জন্য কি বলা হচ্ছে? সমার্থক দ্বন্দ্ব। তারপরে দেখো অন্যান্য আছে, অন্য ও অন্য, তাই একে বলা হচ্ছে অন্যান্য। তারপরে দেখো কি আছে? বিপরীতার্থ দ্বন্দ্ব, মানে একটা মানে যদি আমি কি বলবো যে ভালো হই, তাহলে ওর বিপরীত অর্থ কি? খারাপ। তো এখানে কি বলছে? সুর ও অসুর, সুরাসুর।
তারপর দেখো পাপ ও পুণ্য, পাপ ও পুণ্য, পাপ পুণ্য, কেউ কেউ কি জীবনে পাপও করে আবার পুণ্যও করে। তো এখানে কি হচ্ছে, পাপটার তাহলে বিপরীত অর্থ কি, পুণ্য। তারপরে দেখো এক শেষ দ্বন্দ্ব, এক শেষ দ্বন্দ্ব মানে কি, দেখো একেবারে যে শেষে যেটা থাকবে তার আগে কি করবো আমরা, ও দ্বারা যুক্ত করবে। দেখো এখানে কি দিয়েছে, আমি, তুমি ও সে, আমরা, তুমি ও সে, তোমরা। তো আমরা যদি অনেকজন থাকি আমরা কি বলবো, রিনা, টিনা, মিনা ও কি বলবো, রবিনা, এরকম বলতেই পারি। তো এখানে কি হচ্ছে, অনেকজন আছে, তো শেষে যাকে বলবো তার আগে খালি কি করব, ও দিয়ে দেব। বহুপদী দ্বন্দ্ব কি বলেছে, রাম ও লক্ষণ ও ভরত ও শত্রুঘ্ন, কি হচ্ছে, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন কি হচ্ছে একসাথে, দেখো কতগুলো নাম, কিন্তু আমরা কি করছি, দুজন দুজন করে ভাগ হিসাবে, দেখো একটা নামের মিডিলে দেখো কতগুলো ও এসেছে, এইগুলোকে কি বলা হচ্ছে, এই ধরনের কে বলা হয় বহুপদী দ্বন্দ্ব বলা হচ্ছে। তারপরে দেখো রূপ ও রস ও গন্ধ ও স্পর্শ, দেখো একটা 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 করে বলে বলে তার সঙ্গে কি দ্বারা যুক্ত করা হচ্ছে, ও করে দিয়ে যাচ্ছে, এই ধরনের খালি কি সমাসকে কি বলা হচ্ছে, বহুপদী দ্বন্দ্ব বলা হচ্ছে। তাহলে রূপ, রস, গন্ধ, স্পর্শ। আজকের এই সমাজ যে পাঠটা পড়ালাম, এই এই এটা এই পর্যন্তই। এরপরে আরেকটি পাঠ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।